আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আমার ফিনান্স ফোর্থ ইয়ারের ছাত্রছাত্রী সবাই স্ক্রিনের সামনে সঠিক সময়ে উপস্থিত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি করার জন্য। আজকের ক্লাসটি শুরু করবার আগে আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম সেটা একটু আপনাদেরকে মনে করিয়ে দেব। আমরা ঈদের পূর্বে লাস্ট যে ক্লাসটা করেছিলাম বন্ধের আগে, সেখানে আমরা চ্যাপ্টার 5 শেষ করেছিলাম। কথা ছিল ঈদের পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো সেই প্রত্যয় নিয়ে আমাদের আজকের ক্লাস। দেখেন আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে আজকে চ্যাপ্টার 6। চ্যাপ্টার নাম হচ্ছে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অন মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ ক্ষুদ্র অর্থায়নের ওপর প্রভাবকের মূল্যায়ন। এই চ্যাপ্টারটি অন্যান্য চ্যাপ্টারের চাইতে তুলনামূলক অনেক সহজ এবং ছোট। বলতে গেলে আজকের ক্লাস এবং পরবর্তী আরেকটা ক্লাসে হয়তো ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো এভাবে আগাতে আগাতে আমরা প্রায় সিলেবাসের শেষের দিকে চলে এসেছি, কারণ 6টা চ্যাপ্টার যদি শেষ হয়ে যায় বাকি থাকবে হয়তো বা 3-4টা চ্যাপ্টার। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে এক একজন এক এক প্রান্তে থাকা অবস্থাতেও আমরা দূরে থেকেও আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো, যাতে করে ন্যাশনাল ভার্সিটি যদি আমাদের এক্সাম ডিক্লারেশন দিয়েও দেয়, ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা প্রত্যেকে ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামে পার্টিসিপেট করার মতো যোগ্যতা অর্জন করে ফেলতে পারবো। তো চ্যাপ্টারটি শুরু করার আগে শুরুতেই আমি এই চ্যাপ্টার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাত্র 7টা প্রশ্ন আছে সিলেবাস কন্টেন্টে, আমাদের এই 7টা প্রশ্নই আছে। প্রথম কোশ্চেনের নাম, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন আইএসটি, ডিসকাস অ্যাবাউট ইট। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই আইবিএসটি। আলোচনার সময় এগুলোর ফুল মিনিং আমি আপনাদেরকে বলে দেবো এবং এগুলো সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 3, narrate the impact assessment models or techniques of MFI, অর্থাৎ narrate the impact assessment models কিংবা narrate the impact assessment techniques of MFI. Question number 4, what is qualitative techniques? Question number 5, what do you mean by quantitative techniques? Question number 6, briefly explain the key features of the quantitative techniques. এই কোশ্চেনটা এইভাবে না হয়ে আরেকভাবে হতে পারে, briefly explain the key characteristics of the quantitative techniques. Question number 7 and last one, mention the characteristics of qualitative techniques. আবার বলছি, mention the characteristics of অর্থাৎ features of qualitative techniques. এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর সিলেবাস কন্টেন্ট, অর্থাৎ যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমি 1 নাম্বার কোশ্চেন নিয়ে কথা বলবো। দেখেন আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল ডিফাইন আইএসটি, ডিসকাস অ্যাবাউট ইট, কিংবা এই কোশ্চেনটা এভাবে হতে পারে এক্সপ্লেন বা ন্যারেট অ্যাবাউট আইএসটি। এটা মোটামুটি একটা ব্রড কোশ্চেন আপনারা বলতে পারেন। শর্ট কোশ্চেন তো কখনোই ন্যারেট কিংবা ডিসকাস থাকে না। তো বাংলায় আমরা যারা পড়ছি, ইংলিশে যারা পড়ছি, আমাদের উভয়েরই সুবিধার্থে দেখেন এখানে বেঙ্গলি ইংলিশ এখানে কম্বাইন করা হয়েছে, অর্থাৎ যেখানে যেখানে বাংলা ভাষাগুলো একটু বেশি কঠিন মনে হবে সেটাকে পাশে আমি ইংলিশ লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর প্রত্যেকটা পয়েন্টের পাশে দেখেন আমি ইংলিশ এখানে মেনশন করে দিয়েছি বা লিখে দিয়েছি, যাতে আপনাদের নোট করতে আপনাদের জন্য একটু সহজ হয়। তাহলে দেখেন আইএসটি এটার পূর্ণরূপ হচ্ছে মূলত ইন্টারমিডিয়ারি স্কুল অফ থটস। ইন্টারমিডিয়ারি স্কুল অফ থটস, যেটাকে আমরা বলছি আইএসটি। এটাকে বাংলায় বলে মধ্যবর্তী মতবাদ তত্ত্ব। একটু কঠিন, মধ্যবর্তী মতবাদ তত্ত্ব। কঠিন বলতে আমাদের এই থিওরিটা কঠিন না, এই আইএসটি এর বাংলা মিনিংটা একটু দাঁত ভাঙা কঠিন। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি যে মধ্যবর্তী মতবাদ তত্ত্ব বিষয়টা কি। শুরুতে আমি আপনাদেরকে 2-1টা লাইন করে পড়ে শোনাবো, তারপরে আমি আমার মতো করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যেটা আমি অ্যাজ ইউজুয়াল কলেজে করি। দেখেন আইএসটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারমিডিয়ারি স্কুল অফ থটস। এটি এমন একটি মতবাদ বা যেটাকে আমরা বলি তত্ত্ব, যা একটি এমএফআই এর
আর্থিক ও পরিচালনাগত সাস্টেইনেবিলিটি কেমন এবং সামাজিক কল্যাণ প্রতিষ্ঠায় ওই এমএফআই কতটা কার্যকর সেই চিত্র তুলে ধরে। এবার আমি আমার মতো করে বোঝাচ্ছি। এমএফআই মানে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এমএফআই মানে হচ্ছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান। তো বলা হয়েছে যে এই যে মধ্যবর্তী মতবাদ তত্ত্ব বা আইএসটি, এটা এমন একটা মতবাদ যেটা কি নিয়ে আলোচনা করে, একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তার আর্থিক দিক এবং পরিচালনাগত দিক কতটা টেকসই বা স্ট্রং সেটা তুলে ধরে। পাশাপাশি ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান সামাজিক কল্যাণ নিশ্চয়তায় কতটা অবদান রাখতে পেরেছে, এই দুটো বিষয় এই মতবাদ তুলে ধরে। আমি আরেকবার একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, এবার জাস্ট চোখটা বন্ধ করে আমার কথাগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেন, কারণ লেখা দেখলে এখন আপনাদের আরো বেশি কষ্ট হবে। তা আমি কি বলেছি, আইএসটি মানে হচ্ছে কি ইন্টারমিডিয়ারি স্কুল অফ থটস, এটাকে বাংলায় বলে কি মধ্যবর্তী মতবাদ তত্ত্ব। এটা এমন একটা মতবাদ যেখানে কয়েকটা বিষয় তুলে ধরা হয় একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, এবং তারপর কম্পেয়ার করা হয় বা তারপরে গবেষণা করে দেখা হয় যে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা আসলে কোন পর্যায়ে আছে। তাহলে এটা এমন একটা মতবাদ যে মতবাদটা ব্যবহার করে মূলত জানা যায় যে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের অবস্থানটা কেমন, তার পারফরমেন্স কেমন, সেই পারফরমেন্সটা ইভালুয়েট করা হয়। তো কিভাবে ইভালুয়েট করা হয়, সেটা হচ্ছে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের তার আর্থিক অবস্থা আর তার পরিচালনাগত অবস্থা কতটা স্ট্রং, যেটাকে আমরা সাস্টেইনেবিলিটি বলেছি, টিকে থাকাটা, টেকসই ব্যাপারটা, এটা নিশ্চিত করে। পাশাপাশি হচ্ছে তারা যেই সোসাইটিতে ক্ষুদ্র ঋণ প্রদান করছে, এই ঋণ দান করার ফলে ওই সোসাইটির বা ওই সমাজের কল্যাণ কতটা নিশ্চিত হচ্ছে, সেই বিষয়গুলো এই মতবাদ তুলে ধরে। এবং সেখান থেকে তারা যেটা উপস্থাপন করে সেটা হলো, যদি কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের আর্থিক বা ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি ভালো হয়, তার মানে কি সে অবশ্যই ঋণ দান করার পর, সমাজসেবা করার পর নিজেকে একটা ভালো অবস্থানে তুলে আনতে পেরেছে, তার মানে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা একটা সাকসেসফুল প্রতিষ্ঠান, এটা প্রমাণ করে। আবার কি বলেছে, পরিচালনাগত সাস্টেইনেবিলিটি, তারা যে তাদের ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটাকে তারা যে পরিচালনা করছে, কতটা টেকনিক্যালি এবং স্মুথলি পরিচালনা করতে পারছে। অর্থাৎ পরিচালনা করতে গিয়ে তাদেরকে ঝামেলা ফেস করতে হচ্ছে, যেমন কিছু কিছু এনজিও আছে যারা রিমোট এরিয়াতে তাদের এই ক্ষুদ্র ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিটের কাজটা করতে গিয়ে প্রায় দেখা যায় এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে, তাদেরকে মারার চেষ্টা করে, তাদেরকে ভুল বোঝে। তার মানে কি ওই ক্ষুদ্র ঋণদানকারী এনজিওটা এক্সপার্ট না, পরিচালনার দিক থেকে তারা এক্সপার্ট না। কিন্তু কিছু কিছু এনজিও আছে একদম রিমোট এরিয়ায়, একদম অশিক্ষিত মানুষ যারা কিনা আঙ্গুলের ছাপও বোঝে না, ওইসব এরিয়াতে গিয়ে মানুষকে এমনভাবে কনভিন্স করে ফেলেছে যে পিপল আর টোটালি কনভিন্সড। তারা তাদের ব্যবসাটাকেও সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছে, পাশাপাশি ওই সোসাইটিতে যে জনগণ আছে তাদেরকেও ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। তাহলে কি পরিচালনাগত দিক থেকে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা হচ্ছে সাকসেসফুল। তার মানে কি বলা যাবে যে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা ভালো অবস্থানে আছে। আর আরেকটা কি বলেছে, যেই সোসাইটিতে বা যেই সমাজে তারা ঋণ দান করছে, সেই সোসাইটির ওয়েলফেয়ার কতটা এনশিওর হচ্ছে বা ওই সামাজিক কল্যাণ কতটা নিশ্চিত হচ্ছে। যদি এমন হয় যে ওই সমাজের জনগণের কোনো উন্নতি হচ্ছে না, বাট ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা সমানে শুধু মুনাফা অর্জন করেই যাচ্ছে, তাহলে সে একটা ভালো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হতে পারলো না ওই প্রতিষ্ঠানটা। কিন্তু এমন যদি হয় যে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা যে সোসাইটিতে ঋণ দান করেছে, সেখানকার জনগণের দারিদ্র্য বিমোচনের পাশাপাশি ওখানকার সামাজিক উন্নয়নও হয়েছে। কিভাবে? ওখানকার মানুষদেরকে বোঝানো হয়েছে স্যানিটাইজেশন জরুরি, সবাই ওখানে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ইউজ করছে, ওখানে বোঝানো হয়েছে বিশুদ্ধ পানি পান করা জরুরি, সেখানকার মানুষ বিশুদ্ধ পানি পান করছে, অর্থাৎ ফিল্টার ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, টিউবওয়েলের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। সেখানকার মানুষকে বোঝানো হয়েছে যে ভালো একটা ঘর নির্মাণ করে পরিচ্ছন্ন পরিপাটি থাকা জরুরি। সেখানকার মানুষকে বোঝানো হয়েছে আধুনিক পণ্য এনে দোকানপাট আপনারা ব্যবসা চালু করেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, রাস্তাঘাট নির্মাণ করেন, আমরা আপনাদেরকে ঋণ দিব। এইভাবে হচ্ছে কি সোসাইটিটাকে তারা উন্নত করে ফেলতে পেরেছে। এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটাকে বলা হবে এটা সাকসেসফুল ক্ষুদ্র ঋণদানকারী
প্রতিষ্ঠান। তো সেটাই এখানে বলা হচ্ছে যে এই মতবাদ কি করে, একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন, ভালো কিনা, ওই প্রতিষ্ঠান পরিচালনাগত দিক থেকে ভালো অবস্থায় আছে কিনা, পাশাপাশি ওই প্রতিষ্ঠানটা যে ক্ষুদ্র ঋণ প্রদান করেছে, এই ঋণ প্রদানের ফলে যে সোসাইটিতে তারা ঋণ দিয়েছে সেই সমাজের কল্যাণ নিশ্চিত হয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা গ্রাফের মাধ্যমে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা উপস্থাপন করে কে, এই মতবাদটা। আমার মনে হয় না এবার আর আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা, বাট যদি প্রবলেম হয় আমাকে তো অবশ্যই জানাবেন। এরপরে কি বলেছে, এক্ষেত্রে ওই এমএফআইটির অর্থ ক্ষুদ্র ঋণদান, অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটির প্রসারতা কেমন এবং দরিদ্র জনগণের দারিদ্র্য পরিলেখ অঙ্কনের দ্বারা সেই চিত্র উপস্থাপন করা হয়। লাইনটা আমি আবার বলছি, এক্ষেত্রে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটির প্রসারতা অর্থাৎ আউটরিচ কেমন এবং দরিদ্র জনগণের দারিদ্র্য দূরীকরণে তারা যে প্রোফাইল, সেই প্রোফাইলটা অঙ্কনের দ্বারা এই চিত্রটা উপস্থাপন করা হয়। এখন দেখেন এই মতবাদটা কি করে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শো করে। সেই গ্রাফে তারা কি শো করে, যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা ঋণ প্রদান করছে তাদের আউটরিচ কেমন। ফার্স্ট অফ অল আই উড লাইক টু মেক ইউ ক্লিয়ার দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই আউটরিচ। আউটরিচ মানে হচ্ছে, এই যে আমি একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, আমি আমার যেই এরিয়াতে ঋণ প্রদান করা শুরু করেছি সেই এরিয়ার কার্যক্রম শেষ করে আর কয়টা নতুন এরিয়া টাচ করতে পেরেছি, এটা হচ্ছে আমার আউটরিচ। আমি যত বেশি এরিয়া টাচ করতে পারবো এটা আমার জন্য সাকসেস। দেখবেন কিছু কিছু এনজিও আছে, যেমন ব্র্যাক, আশা, আগে প্রশিকা ছিল, এখন তো প্রশিকা যে যাই হোক যে কোনো প্রবলেমের কারণে ওদের এনজিওটা বন্ধ হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো এদের অফিস ছিল প্রত্যেকটা রিমোট এরিয়াতে, রাস্তাঘাটে, প্রত্যেকটা এলাকায় এলাকায়। মানে ওদের আউটরিচ এত বেশি ছিল, ওদের প্রসারতা এত বেশি ছিল যে সবখানেই ওদের ইনভলভমেন্ট ছিল। তো এটাই বলা হয়েছে যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা অর্থাৎ যে এমএফআইটা এদের আউটরিচ বেশি হবে তারা সাকসেসফুল। আর কি বলেছে, দরিদ্র জনগণের দারিদ্রতা কতটুকু দূর করতে পেরেছে সেটা একটা লেখচিত্রের মাধ্যমে, একটা প্রোফাইলের মাধ্যমে এই মতবাদটা চিত্র দ্বারা তুলে ধরে। এমএফআই গুলোর পারফরমেন্স পরিমাপকের জন্য বিভিন্ন সূচক ব্যবহৃত হয়। আর এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর কি অবস্থায় আছে, তাদের পারফরমেন্স কেমন, ভালো না খারাপ, সেটা পরিমাপ করার জন্য অনেকগুলো ইন্ডেক্স বা সূচক ব্যবহার করা হয়। আসেন একটু জানার চেষ্টা করি সেই সূচকগুলো কি কি, কোন কোন বিষয়গুলোকে এখানে বিবেচনা করা হয় জানার জন্য যে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন। তো দেখেন কি বলেছে, দুটো স্টার মার্ক দিয়ে আমি লিখেছি। এমএফআই এর কার্যকারিতা বা ইম্প্যাক্ট যাচাই করার জন্য নির্ণায়ক হিসেবে নিম্নোক্ত উপাদানসমূহকে বিবেচনা করা হয়। ওই যে বলেছিলাম না, কোন কোন বিষয়কে বিবেচনা করা হয় একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কি অবস্থায় আছে সেটা জানার জন্য। তো সেই নির্ণায়কগুলো বা সেই ইন্ডেক্সগুলো নিচে উল্লেখ করা হলো। ১ নম্বরে দেখেন, দরিদ্রদের আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর দ্য পুয়ার। এখানে বলা হয়েছে যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান অধিক সংখ্যক দরিদ্রকে আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে পারবে সেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্সকে ধরে নেওয়া হবে ভালো। সাপোজ দুইটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আছে, আমি কিন্তু অন্য কোনো সেন্সে বলছি না, জাস্ট নাম হিসেবে ইউজ করছি, একটা ব্র্যাক একটা হচ্ছে আশা। হ্যাঁ, তো দেখা গেছে কি ব্র্যাক, এরা আমি ধরে নেই ব্র্যাক প্রায় ২০ লাখ দরিদ্র জনগণকে আর্থিক কর্মকাণ্ডে ইনভলভ করতে পেরেছে। আশা প্রায় ২০,৫০,০০০ দরিদ্র জনগণকে আর্থিক কর্মকাণ্ডে ইনভলভ করতে পেরেছে। তাহলে কার পারফরমেন্স ভালো? অবশ্যই আশা, কারণ ব্র্যাক পেরেছে ২০ লাখ জনগণকে ইনক্লুড করতে, আশা পেরেছে ২০,৫০,০০০ জনগণকে ইনক্লুড করতে। এটাই বলা হচ্ছে কোন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বেশি সংখ্যক দরিদ্র জনগণকে আর্থিক কর্মকাণ্ডে ইনক্লুড করতে পেরেছে সেই প্রতিষ্ঠানটাকে বলা হবে ভালো প্রতিষ্ঠান। আর একটা এমএফআই এর পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য এই ব্যাপারটাকে কনসিডার করা হয় বা বিবেচনা করা হয়। বলে না প্রাইভেট পড়ার ক্ষেত্রে যেই টিচারের কাছে স্টুডেন্ট বেশি সে ভালো প্রাইভেট পড়ায়, যার কাছে স্টুডেন্ট কম সে খারাপ প্রাইভেট পড়ায়, জাস্ট লাইক দ্যাট। যদি আসলে বিষয়টা তা না, অনেক টিচার আছে ইচ্ছে করে স্টুডেন্ট কম পড়ায়। আচ্ছা যাই হোক, ২ নম্বরে বলেছে কি দারিদ্রতা দূরীকরণে তাদের ভূমিকা।
রোল অফ এমএফআই ইন পভার্টি অ্যালিভিয়েশন। দেখেন একটা নতুন ওয়ার্ড আমরা শিখলাম, পভার্টি অ্যালিভিয়েশন। রিমুভ করা শুনেছি, কিন্তু অ্যালিভিয়েশনটা কিন্তু একটু নতুন আমাদের কাছে। আচ্ছা, তো কি বলেছে? দারিদ্রতা দূরীকরণে তাদের ভূমিকা। শুধুমাত্র দরিদ্র জনগণকে আর্থিক কর্মকাণ্ডে জড়িত করলেই কিন্তু আমি ফার্স্ট হতে পারবো না। আমি একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে কখন ফার্স্ট হতে পারবো? যখন আমি যেসব দরিদ্রদেরকে আর্থিক কর্মকাণ্ডে জড়িত মানে ইনভলভ করেছি বা ইনক্লুড করেছি, ওদের দারিদ্রতা যদি আমি দূর করতে পারি, অর্থাৎ ওদের আর্থিক অবস্থা যদি পরিবর্তন আমি আনতে পারি, তাহলে বুঝবো যে আমি একটা ভালো মানের এমএফআই। তাহলে কোনো একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা জানতে হলে সেকেন্ড কি একটা কন্টেন্ট দেখা যায়, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র দরিদ্র জনগণকে ইনক্লুড করলেও হবে না, ওদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পেরেছেন কিনা সেটাও কিন্তু পারফরমেন্স ইভ্যালুয়েশনের একটা অংশ। যেমন এইমাত্র আমি প্রাইভেট পণ্য নিয়ে একটা এক্সাম্পল দিলাম না? তো সেখানে আমি কি বলেছিলাম, যেই টিচারের কাছে স্টুডেন্ট পড়তে আসবে বেশি প্রাইভেট, সেই টিচারকে বলা হয় ভালো, মানে তার পারফরমেন্স ভালো। আর যে টিচারের কাছে স্টুডেন্ট কম যায়, ধরে নেওয়া হয় তার পারফরমেন্স খারাপ। কিন্তু কথা হচ্ছে, আমার স্টুডেন্ট বেশি হলেই হবে না, আমার স্টুডেন্টের রেজাল্ট কেমন করছে তার উপরও ডিপেন্ড করবে আমি কোন ধরনের টিচার, আমি ভালো পড়াতে পারছি কিনা। ঠিক আছে? তো সেকেন্ডটা ছিল জাস্ট সেই টাইপের একটা এক্সাম্পল। 3 নাম্বার, নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট বা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন লিখলেও হবে। আমি আপনাদেরকে পঞ্চম অধ্যায় যখন পড়িয়েছিলাম কিংবা চতুর্থ অধ্যায় যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ এমএফআই গুলো নারী ক্ষমতায়নকে বেশি জোর দেয়, অর্থাৎ এরা যে ঋণ প্রদান করে সে ঋণের ক্ষেত্রে 97% হচ্ছে আপনাদের নারী, উইমেনদেরকে দেওয়া হয়। ঠিক আছে? তো বলা হচ্ছে যে নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো কতটা তৎপর তার উপরও ডিপেন্ড করবে তাদের পারফরমেন্স ভালো না খারাপ। এটার কারণটা হচ্ছে শহরাঞ্চলে তো পুরুষ মহিলা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জব করি, এটা কোনো প্রবলেম না। বাট গ্রাম এরিয়াতে দেখা যায় নারীদেরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। ওদের মধ্যে হাজারটা বা বেশ কিছু গুণাবলী এবং কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও ওদেরকে ওদের কোয়ালিফিকেশন বা ওদের দক্ষতা শো করতে দেওয়া হয় না, ওদেরকে ঘরের ভেতরে এক কোণেই রেখে দেওয়ার চেষ্টা করা হয়। তো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর টার্গেট হচ্ছে পুরুষদের একা ইনকাম দিয়ে একটা সংসার যতটা না সচ্ছল হওয়া যায় আর্থিকভাবে, পুরুষ মহিলা একসঙ্গে যদি ইনকাম করে তাহলে আর্থিক সচ্ছলতাটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে নারীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কেন? যাতে করে নারীরা তাদের অবস্থানটাকে পরিবর্তন করতে পারে, তারা ইনকাম করে স্বামীদের সঙ্গে হাত হাত কি বলা যায় এটাকে, হাত বাড়িয়ে দিয়ে সংসারটাকে আরো সচ্ছলভাবে পরিচালনা করতে পারে। তো যেহেতু এমএফআই এর মূল লক্ষ্যই হচ্ছে নারীর ক্ষমতায়ন, এই কারণে যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান নারীদেরকে বেশি ইনভলভ করতে পারবে, ধরে নেওয়া হবে তার পারফরমেন্স বেশি ভালো। তার মানে কিন্তু একটা বাদ দিয়ে আর একটা তা নাই, সবগুলো বৈশিষ্ট্য মোটামুটি কম বেশি কনসিডার করা হয় একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা ইভালুয়েট করার জন্য। ঠিক আছে? 4 নাম্বার, প্রসারতা, আউটরিচ, যেটা এইমাত্র বলেছিলাম, সেটা হচ্ছে যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যবসাটাকে অর্থাৎ ক্ষুদ্র ঋণকে এক এলাকা ছাড়িয়ে আর এক এলাকায় টাচ করতে পেরেছে, অর্থাৎ তারা এরিয়া টু এরিয়া কয়েকটা এরিয়া কাভার করতে পেরেছে। যারা বেশি এরিয়া ম্যাক্সিমাম এরিয়া কাভার করতে পেরেছে, ধরে নেওয়া হয় তাদের পারফরমেন্স ভালো। কারণ তখনই আমি এক এরিয়া ছেড়ে আর এক এরিয়াতে ধরবো যখন একটা এরিয়াকে আমি কাভার করে ফেলেছি, এবার আমি আর একটা এরিয়াতে পা রাখতে যাচ্ছি। 5 নাম্বার, গ্রাহকের সংখ্যা, নাম্বার অফ ক্লায়েন্টস। যেই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতার সংখ্যা বেশি, ধরে নেওয়া হয় ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান সাকসেসফুল। অর্থাৎ আমরা জানি যে রিমোট এরিয়াতে ঋণ গ্রহীতাদের কিন্তু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে হয়। তো যে যত বেশি ঋণ গ্রহীতা সংগ্রহ করতে পেরেছে তার মানে কি তার পারফরমেন্স ভালো, তার দক্ষতা আছে, তার যোগ্যতা আছে। দারিদ্র্য স্তর 6 নাম্বার, লেভেল অফ পভার্টি। এখানে বলা হয়েছে যেই এরিয়াতে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ঋণ প্রদান করবে, ঋণ প্রদানকালে ওই এরিয়ার জনগণের দারিদ্র্য লেভেল বা পভার্টি লেভেল কেমন ছিল, ঋণ প্রদানের কিছু সময় পর তাদের দারিদ্র্য লেভেল কোথায় গিয়ে পৌঁছেছে, সেটা ইভালুয়েশনের মাধ্যমেও একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা বোঝা যায়। সাপোজ আশা আশা আমি ধরে নিই রংপুরের প্রত্যন্ত একটা অঞ্চলে গিয়ে তারা তাদের ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করেছে। তারা যখন ক্ষুদ্র ঋণ প্রদান শুরু করেছিল ওখানকার 90% মানুষ ছিল ভিখারি, ভিক্ষুক।
ঋণ প্রদানের ১ বছর পর দেখা গেছে ওখানে এখন কেবল 30 থেকে 40% মানুষ ভিক্ষা করছে। বাকি 60% মানুষ নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছল করে ফেলেছে। তার মানে কি? এখানে কিন্তু দারিদ্র্য স্তর আগের চাইতে অনেক ভালো অবস্থানে চলে গেছে। দারিদ্র্যতা আস্তে, আস্তে চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের যোগ্যতা বা পারফরম্যান্স এর একটা অংশ। পয়েন্ট নাম্বার 7, এমএফআই এর আর্থিক টেকসইতা, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো যদি এমন হয় যে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নির্ভরশীল, ব্যাংকগুলোর সাথে বেশ কয়েকটা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে রেখেছে, আজীবন ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে তারা ওই গ্রাহকদেরকে ঋণ প্রদান করছে। গ্রাহকরা যখন কিস্তি পরিশোধ করছে তখন সেখান থেকে টাকা নিয়ে ব্যাংকে কিস্তি পরিশোধ করছে, কিছু টাকা তারা নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে কখনোই একটা সাকসেসফুল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বলা যাবে না। যেমন আপনাদের সাথে যখন আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম 1988 না যেন 1986, আমি সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই সালের পর থেকে গ্রামীণ ব্যাংক কখনোই ডোনারদের কাছ থেকে কোনো ধরনের কোনো ডোনেশন নেয়নি। ইভেন তো কোনো ব্যাংক থেকে কোনো ফান্ড নেয়নি। ওদের ফান্ড ওরা ক্রিয়েট করে ফেলেছে। ক্রিয়েট করার পর ওই ফান্ডকে ব্যবহার করেই কিন্তু ওরা ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করেছে। তো এই ধরনের এমএফআই বা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে বলা হয় তাদের পারফরমেন্স ভালো। এরপর 9 নাম্বার, প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ সাপেক্ষে দক্ষতা, এফিসিয়েন্সি ইন টার্মস অফ কন্ট্রোলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। প্রশাসনিক ব্যয় মানে হচ্ছে যে আমি একটা অফিস খুলে বসেছি, অফিসে একটা বিল্ডিং ভাড়া নিতে হয়েছে, আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হয়, আমাকে ওখানে ফার্নিচার আনতে হয়েছে, ফার্নিচারগুলোর জন্য আমাকে খরচ করতে হয়েছে, প্রতি মাসে স্টাফদেরকে আমার স্যালারি দিতে হয়, মেনটেন্যান্স কস্ট সব মিলিয়ে আমার যা খরচ হয়, আমি ওই এলাকা থেকে, ওই এলাকা যারা ঋণ গ্রহীতা ছিল তারা যে কিস্তি দিচ্ছে সেখান থেকে আমি যে সুদ পাচ্ছি বা তারা যে সঞ্চয় করছে সেই সঞ্চয়কে বিনিয়োগ করে আমি যে ইনকাম বা মুনাফা পাচ্ছি, তার তুলনায় আমার প্রশাসনিক ব্যয়টা অতটা কম না, মানে বেশ কাছাকাছি। কিংবা আমি পোষাতে পারছি না, আমার যে ইনকাম হয় আমার প্রশাসনিক ব্যয় সমান সমান, কিংবা আমার যে ইনকাম হয় প্রশাসনিক ব্যয় তার চাইতে বেশি, বা এমন কোনো মুনাফা আমি নিতে পারছি না প্রশাসনিক ব্যয় পোষানোর পর, তাহলে এই ধরনের ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্সকে ভালো বলা যাবে না। কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানটা মোটামুটি লেভেলের হোক, কিন্তু আপনার ওয়েলথ থাকতে হবে বেশি, আপনার সেভিংস থাকতে হবে বেশি, আপনার ক্যাপিটাল হতে হবে বেশি। তো এই জন্য বলা হচ্ছে যে খাজনার চাইতে বাজনাটা বেশি যদি হয়ে যায় তাহলে সেই এমএফআই কে ভালো বলা যাবে না। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। তাহলে এখান থেকে আমরা কি জেনেছি যে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা জানতে হলে কোন কোন ফ্যাক্টরকে কনসিডার করা হয় এটা আমরা দেখেছি। আচ্ছা, এটার পরবর্তী অংশে আমরা চলে যাই। দেখেন পরের স্লাইডে এখানে আমরা সুন্দর কিছু লেখা দেখতে পাচ্ছি, কালারফুল। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট চেইন, আইএসটি আর হচ্ছে আইবিএসটি, এই দুটো জিনিস আপনাদেরকে আগে একটু বুঝিয়ে নেই। আইএসটি হচ্ছে যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি স্কুল অফ থটস। আমি কি বলেছি, এটা একটা মতবাদ। এই মতবাদের কাজ হচ্ছে কি একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা ইভালুয়েট করা হয় কিসের বেজে, ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো কিনা, তারা পরিচালনার দিক থেকে সাকসেসফুল কিনা, প্লাস তারা যেই সমাজে তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করছে সেই সমাজটাকে তারা উন্নত করতে পেরেছে কিনা, তার উপর বেস করে হচ্ছে এই আইএসটি মতবাদ। তো আইএসটি মতবাদে দুটো ফ্যাক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। একটা হচ্ছে এমএফ ইন্টারভেনশন, অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের হস্তক্ষেপ কেমন, অর্থাৎ একটা সমাজের উন্নয়নে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বেশি অবদান রাখতে পেরেছে নাকি তাদের হস্তক্ষেপ কম, তারা কেবল টাকা দিয়েই পার পেয়ে যায়, তারা কোনো খবরাখবর নেয় না, তারা কোনো ট্রেনিং এর আয়োজন করে না, তারা জনগণকে কোনো উপদেশ দেয় না কিংবা পরামর্শ প্রদান করে না, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এমএফ ইন্টারভেনশনের অংশ। তো এগুলো না আসলে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, জাস্ট একটা চার্টের মতো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আইএসটির সাথে আরেকটা ইনভলভ কি আছে, এমএফসি বিজনেস অ্যাক্টিভিটিস মডিফাইড, অর্থাৎ যে মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আছে তার বিজনেস অ্যাক্টিভিটিসটা মডিফাই করা হয়েছে কিনা, অর্থাৎ তার ব্যবসাটা কি মানধাত্তা আমলের মতো করে এসে চালাচ্ছে নাকি একটু মডিফাই করে আধুনিক করার চেষ্টা করেছে, এই দুটো বিষয়। আর আইবিএসটি এটাও একটা তত্ত্ব, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি স্কুল অফ থটস। আই রিপিট, ইন্টেন্ডেড
বেনিফিশিয়ারি স্কুল অফ থটস, IBST। এটা বাংলা হচ্ছে অভীষ্ট সুবিধাভোগী তত্ত্ব। আচ্ছা, এটা কি জিনিস সেটা নিয়ে আমরা 2 নাম্বার প্রশ্নে কথা বলবো। আপাতত এতটুকু বলে রাখি, ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি স্কুল অফ থটস এটা একটা মতবাদ। এই মতবাদে কয়েকটা ফ্যাক্টর কনসিডার করা হয় মাল্টিন্যাশনাল মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর পারফরমেন্স অ্যাসেসমেন্ট করার জন্য। আমি আবার বলছি, এই যে ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি স্কুল অফ থটস মতবাদটা অভীষ্ট সুবিধাভোগী তত্ত্ব, এই তত্ত্বে অনুযায়ী একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের পারফরমেন্স কেমন সেটা অ্যাসেস করার জন্য 4টা ফ্যাক্টরকে কনসিডার করা হয়। একটা হচ্ছে MFC বিজনেস ইনকাম চেঞ্জ, অর্থাৎ এই মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন কিংবা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে যে বিজনেস ইনকামটা আছে, ইনকামটা কতটা চেঞ্জ করতে পেরেছে, আগের চাইতে কি বেড়েছে না কমেছে। যদি বাড়ে তাহলে অবশ্যই তার পারফরমেন্স ভালো, যদি ইনকাম কমে যায় তার মানে সে ভালো পারফর্ম করতে পারছে না। এরপর MFC হাউস হোল্ড ইকোনমিক সিকিউরিটি চেঞ্জ, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন যারা কিনা হাউস হোল্ড মানে তো আপনারা বোঝেন যেহেতু 4th ইয়ারে উঠে গেছেন, এদের ইকোনমিক সিকিউরিটি অর্থাৎ আর্থিক যে নিশ্চয়তা, এই আর্থিক নির্ভরতাটা বা আর্থিক নিশ্চয়তাটা আগের চেয়ে পরিবর্তন হয়েছে কিনা। আগে যেমন তারা অনিশ্চয়তায় ভুগত, এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এই ঋণদান কার্যক্রম শুরু করার ফলে হাউস হোল্ড যারা আছে তারা কি এই অনিশ্চয়তা থেকে বের হয়ে আসতে পেরেছে, নাকি এখনো সে আগের অবস্থানে আছে। যদি বের হয়ে আসতে পারে তাহলে ওই মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশনটা তাদের পারফরমেন্স ভালো বলে স্বীকৃতি পাবে। এরপরে MFC লাইফস্টাইল চেঞ্জ এডুকেশন হেলথ, এখানে বলা হয়েছে যে মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ঋণ প্রদান করেছে, তারা যেই এলাকায় বা যেই সোসাইটিতে ঋণ প্রদান করেছে সেখানকার মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে পেরেছে কিনা। অর্থাৎ মানুষ আগে শিক্ষা গ্রহণ করতে পারতো না টাকার অভাবে, এখন তারা শিক্ষা গ্রহণ করতে পেরেছে কিনা। তারা আগে চিকিৎসা নিতে পারতো না, সুচিকিৎসা নিতে পারতো না, তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিনা। সুচিকিৎসার ব্যবস্থা বলতে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাদেরকে যোগাযোগ করিয়ে দেয়া, কিংবা ওই মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশনে যদি হেলথের কেউ ইনভলভ থাকে তাদেরকে দিয়ে হেলথ সম্পর্কে ইনফর্ম করা, মানুষকে সচেতন করা, এই বিষয়গুলো মানুষ নিশ্চিত করতে পারছে কিনা। পাশাপাশি মানুষ তাদের যে 5 বেসিক নিডস আছে সেই বেসিক নিডসটা ফিল আপ করতে পেরেছে কিনা সেই বিষয়টা দেখা। লাস্ট হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ, যে সোসাইটিতে ওই মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন বা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ঋণ প্রদান করেছে সেখানকার মানুষের সামাজিক এবং রাজনৈতিক বিষয় পরিবর্তন আনতে পেরেছে কিনা। তো এই ছিল মোটামুটি আমাদের চিত্রটা। এই চিত্রটার ডিটেইল আসলে কিছুই নাই, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম। আর এরকম একটা চিত্র যদি কোনো একটা বর্ণনামূলক লেখার ভেতরে থাকে আমার মনে হয় নাম্বারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমাদের অ্যান্সারের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখেন কি লিখেছে, এভাবে MFI এর প্রভাব মূল্যায়নের ফলাফলের উপর নির্ভর করে ডোনার, MFI কর্মসূচি ব্যবস্থাপক, গবেষক, সরকার ও জনগণ এর উদ্দেশ্য। এটার মানে হলো এই পারফরমেন্সগুলো ইভালুয়েট করার পরেই ডোনাররা চিন্তা ভাবনা করে বা ডিসিশন নেয় আমি ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে ডোনেট করব কিনা। সরকার সিদ্ধান্ত নেয় এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে আমরা সাহায্য করব কিনা, কিংবা ডোনাররা যদি ডোনেট করতে চায় সবার আগে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে, গভর্নমেন্ট এইসব দেখে কনফার্ম করবে ওই ডোনারকে যে হ্যাঁ এই প্রতিষ্ঠানকে আপনারা ডোনেট করতে পারেন, কিংবা এই প্রতিষ্ঠানকে ডোনেট করলে যদি লস হয় আমরা গভর্নমেন্ট কোনো দায়িত্ব নিব না, এই টাইপের কিছু বিষয়। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে দাতারা ওই প্রতিষ্ঠানকে বেছে নেবে যার নির্ভরযোগ্যতা অনেক বেশি। বলেছিলাম না এই মাত্র। তো আমি আশা করছি 1 নম্বর প্রশ্ন উত্তরে আমরা অনেক ডিটেইলে কথা বলে ফেলেছি। আপনাদের সহজবোধ্য হওয়ার কথা, না হলে অবশ্যই ইনবক্সে ইনফর্ম করবেন, আমি কমেন্টস বক্স চেক করব আপনাদের যে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, এবার ছোট ছোট 3টে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। IBST বলতে কি বোঝো? এই মাত্র বলেছিলাম ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি স্কুল অফ থটস, ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি স্কুল অফ থটস IBST বলেছে একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র ঋণ দরিদ্র জনগণের কল্যাণে কি ধরনের ভূমিকা রাখছে তা এই মতবাদের মাধ্যমে খুব সহজে পরিমাপ করা যায়। এবার কি বলেছে, এই মতবাদ দিয়ে একটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের পারফরমেন্স কেমন, একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা ইভালুয়েট করা হয় বা অ্যাসেস করা হয়। কিসের উপর বেস করে?
এই ক্ষুদ্র ঋণদানকারী জনগণকে বা অর্থাৎ দরিদ্র জনগণকে যে ক্ষুদ্র ঋণ প্রদান করেছে, সেই প্রদত্ত ঋণ জনগণের কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে, সেটা ইভ্যালুয়েশনের মাধ্যমেই একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন সেটা ইভ্যালুয়েট করা হয়। মতবাদটি প্রধানত একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে তাদের আর্থিক সম্প্রসারণের ভিত্তিতে। ফাইন্যান্সিয়ালি তারা কতটা নিজেদেরকে এক্সপান্ড করতে পেরেছে, তাদের কেমন ফান্ড হয়েছে, তারা জনগণকে কতটা ফান্ড নিজেদের থেকে দিতে পেরেছে, জাস্ট লাইক গ্রামীণ ব্যাংকের যে কথাটা আমি বলেছিলাম। অর্থাৎ দেখেন, উক্ত এমএফআই কর্তৃক প্রদত্ত ঋণ ব্যবহারকারীদের জন্য কতটুকু সুবিধা বয়ে আনে তা পর্যবেক্ষণের মাধ্যমে এই মতবাদের এই মতবাদ ধারণা দেয় যে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স আসলে কেমন। আমার মনে হয় আপনাদের কঠিন লাগে নাই। গুণবাচক কৌশল কি, আর হচ্ছে পরিমাণবাচক কৌশল বলতে কি বোঝো, এই দুটো দিয়ে শেষ হয়ে যাবে আমাদের আজকের ক্লাস। গুণবাচক কৌশল বলতে বোঝানো হয়েছে যে যে সমস্ত কন্টেন্ট বা কৌশল বা ইন্ডেক্স সংখ্যায় পরিমাপ করা যায় না, যেমন বুদ্ধি, গায়ের রং, আবেগ, প্রবণতা, মনোভাব, প্রত্যাশা, সামাজিক রীতিনীতি ইত্যাদি। তো বলা হচ্ছে এই সমস্ত কৌশল ব্যবহার করে যখন একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন তা ইভালুয়েট করা হয় বা অ্যাসেস করা হয়, তখন সেই কৌশলটাকে বলা হয় গুণবাচক কৌশল। আর একটু ক্লিয়ার করি, একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের আকার কেমন, তাদের প্রতি যে এলাকায় তারা তাদের ঋণদান কার্যক্রম শুরু করেছে সে এলাকার মানুষের সিম্প্যাথি কেমন, তাদের আবেগ অনুভূতি কেমন, তাদের সম্পর্কে ওই এলাকার জনগণের মনোভাব কি, মন্তব্য কি, তাদের কাছ থেকে ওই এলাকার জনগণ কি প্রত্যাশা করে, এই সমস্ত বিষয়গুলো বা কৌশলগুলো অ্যাপ্লাই করে যখন একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের অবস্থানটাকে ইভ্যালুয়েট করা হয় কিংবা অ্যাসেস করা হয়, তখন সেই কৌশলটাকে বলা হয় গুণবাচক কৌশল বা কোয়ালিটেটিভ টেকনিক্স। ঠিক আছে। আর কোয়ান্টিটেটিভ টেকনিক্সটা হচ্ছে, দেখেন, যেসব কন্টেন্টকে সংখ্যায় উপস্থাপন করা যায়, যেমন বয়স, উচ্চতা, ওজন, আয়, ব্যয়, বিনিয়োগ, সঞ্চয়, ভোগ, উৎপাদন ইত্যাদি। তো বলা হচ্ছে এমএফআই এর প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে যখন এসব কন্টেন্ট ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় পরিমাণবাচক কৌশল বা কোয়ান্টিটেটিভ টেকনিক্স। যেমন ধরেন, একটা এমএফআই অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের বাৎসরিক ব্যয় কত, তার এগেনস্টে তাদের আয় কেমন হচ্ছে, তাদের সঞ্চয় কেমন, তারা কেমন বিনিয়োগ করতে পেরেছে, বিনিয়োগের এগেনস্টে তাদের মুনাফা কেমন হয়েছে, তারা উৎপাদন খাতে কি পরিমাণ বিনিয়োগ করছে, তারা যা বিনিয়োগ করে আয় করছে সমস্তই কি স্টাফদের মাঝে ভাগ করে দিয়ে ভোগ করে ফেলছে নাকি ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় করছে, তারা কয়টা ব্রাঞ্চ এক্সপান্ড করতে পেরেছে, এই যে সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে, এই সমস্ত কন্টেন্টগুলো ব্যবহার করে যদি কোনো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের পারফরমেন্স কেমন ইভালুয়েট করা হয়, তখন সেই টেকনিকটাকে বা কৌশলটাকে বলা হবে পরিমাণবাচক কৌশল। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, করোনা পরিস্থিতিতে নিজের যত্ন নেবেন, আর বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করবেন। আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে 6 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ